আমাদের প্রথমে সিন কম্প্রিহেনশন থেকে 1, 2 এবং 3 এই 3 সেগমেন্টের প্রশ্ন আসে। তো প্রথমত তুমি যদি কোশ্চেন নাম্বার 1 এর ক্ষেত্রে দেখো, তো সেখানে আবার আমরা দুইটা পোর্শন পাই, এ এবং বি। তো এ এর ক্ষেত্রে এমসিকিউ পাও তুমি 10টা, এবং বি এর ক্ষেত্রে আমরা আনসার টু দ্য কোশ্চেন পাই। তো এই ক্ষেত্রে তুমি যদি একটু আমরা বলি, আমরা এখানটাতে দেখো আমরা প্রত্যেকটা কোন বোর্ডে কয়বার আসছে সেই গুরুত্ব অনুযায়ী জিনিসগুলোকে সাজাইছি, সিন কম্প্রিহেনশনের মধ্যে কি কি পড়তে হবে। তো তুমি এটা ফাইলটা আমি তোমাকে দিয়ে দেবো, তুমি একটু দেখে নিও, বা এখন চাইলে স্ক্রিনশট দিতে পারো। দেখো একই সাথে 1, 2, 3 সবগুলো একসাথে নিয়ে আসছি। তো প্রথম অ্যাডোলসেন্স, তারপর হচ্ছে এডুকেশনের যে চ্যাপ্টারটা আছে, তারপর হচ্ছে যে অ্যারিস্টটলের যে সোশিয়াল যে রিলেশনশিপ সেটার একটা চ্যাপ্টার আছে সেইটা, তারপর হচ্ছে জোহানেসবার্গের একটা প্যাসেজ আছে। এই চারটা মোস্ট ইম্পর্টেন্টলি দেখা যাচ্ছে যে ঘুরে ফিরে কিন্তু এগুলা থেকেই আসছে। এর মধ্যে প্রথমটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, অনেকবার এই জায়গা থেকে আসছে। তো এটা একটা স্ক্রিনশট দাও, বা তুমি চাইলে আমরা ফাইল দিয়ে দেবো, সেখান থেকে পড়তে পারো। তারপর দেখো ড্রিমের এই চ্যাপ্টার থেকে প্রায় প্রশ্ন আসে, ভ্যালেন্টিনা টেরেস্কোভা এখান থেকেও আসে। তো এই জিনিসগুলো একটু স্ক্রিনশট দাও, বা তুমি চাইলে অ্যাজ এ হোল দেখে নাও। দেখো এখানে আমি টোটাল 15টা দিয়েছি। তো এই 15টা পড়লেই বা প্যাসেজ যদি তুমি দেখে যাও বা এই রিলেটেড কোশ্চেন সলভ করে যাও, তাহলে কিন্তু হয়ে যায়। এখন দেখো যে এই জিনিসটা প্যাসেজ দেয়া আছে, ওখান থেকে তোমাকে জিসটা খুঁজে বের করতে হবে। এর বাইরে কি তাইলে পড়ার ব্যাপার আছে? জিনিস তো দেয়া আছে, আমি আর প্যাসেজ পড়ে কি লাভ? তো তারপরেও একটু আমাদের পড়তে হবে। কিভাবে পড়তে হবে, কেন পড়তে হবে? দেখো তুমি যখন একটা প্যাসেজ পড়ছো, কিছু ওয়ার্ড দেখবা যে তুমি হয়তো মিনিং বুঝতে পারছো না। এমন একটা ওয়ার্ড তুমি মিনিং বুঝতে পারছো না, যেমন মেজমারাইজিং একটা ওয়ার্ড ধরে দেয়া আছে, তুমি মিনিং বুঝতে পারছো না। তোমার একের এতে যে কোশ্চেন হয় এমসিকিউ বেসড, এমসিকিউতে বললো যে এই ওয়ার্ডটার মানে কি, এইভাবে ব্যাখ্যা করে সুন্দর করে ইংরেজিতে কিছু মিনিং এবিসিডি তে লিখে দিয়েছে অপশনে। তো তখন কিন্তু তুমি উত্তর করতে পারবে না। সো সিন কম্প্রিহেনশনের ক্ষেত্রে তোমার প্রথমে যেটা করতে হবে, তুমি বইয়ের প্যাসেজটা নিশ্চয়ই যে ওয়ার্ডগুলো তুমি জানতাম আগে থেকে লেখা ছিল, সো ওই প্যাসেজটা প্রত্যেকটা লাইন সুন্দর করে পড়তে হবে এবং ইনশিওর করতে হবে যে এখানে আমি প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানি। ওকে, প্যাসেজটা আমি জানলাম। এরপর তুমি যদি বলি এর উত্তর করার জন্য, অর্থাৎ এমসিকিউ এর উত্তর করার জন্য কি আরো কিছু এক্সেলেন্স দরকার? অবশ্যই দরকার। এবং সেজন্য তোমার কাছে যে টেস্ট পেপার থাকুক না কেন, এনি টেস্ট পেপার, এখানে কোনো ডিসক্রিমিনেশন নেই, সেই টেস্ট পেপারে দেখবা যে প্রথমেই এরকম 1, 2, 3 না, এরকম সুন্দর করে প্যাসেজ ওয়াইজ কিছু কোশ্চেন দেয়া আছে। সেখানে দেখবা যে একটা প্যাসেজের সাথে মনে করো এই ড্রিম রিলেটেড, ড্রিমের যে চ্যাপ্টারটা আছে ওর মধ্যে দেখবা 70-80টা প্রশ্ন দেয়া আছে, যেরকম প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। তাহলে ওই 70টা কোশ্চেন সলভ করে যাবা, কারণ ডিরেক্ট প্যাসেজ থেকে একটা ইনফরমেটিভ কোশ্চেন, মনে করো প্যাসেজের মধ্যে একটা ইনফরমেশন দেয়া আছে যে মীরা নামে একটা মেয়ে, তার বয়স 5 বছর, তো মীরার বয়স কত, এই টাইপের প্রশ্ন কিন্তু খুবই রেয়ারলি হয়। দেখা যায় কোশ্চেনটা একটু পেঁচানো, বা তোমাকে চিন্তা করতে হচ্ছে, বা একটু নলেজটা অ্যাপ্লাই করতে হচ্ছে, এই টাইপের প্রশ্ন আসে। তো সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করার জন্য তুমি একটা টেস্ট পেপার ধরো, টেস্ট পেপার ধরে যতগুলো প্রশ্ন আসে পড়ে যাও। এবং এক্ষেত্রে অবশ্যই এতগুলো চ্যাপ্টার, এতগুলো ফ্রেজ, এতগুলো প্যাসেজ তো পড়া সম্ভব না। ইম্পর্টেন্ট জিনিসগুলোই তুমি আগে পড়ো, যদি টাইম থাকে তাহলে তুমি পরে আবার অন্যগুলো পড়তে পারবে। ঠিক আছে, এইটা গেল এমসিকিউ এর ক্ষেত্রে। এমসিকিউ এর ক্ষেত্রে তাহলে তোমাকে প্যাসেজটা বুঝতেও হবে, সাথে একটু অ্যাপ্লাই করা শিখতে হবে, সেজন্য প্র্যাকটিস করতে হবে টেস্ট পেপার থেকে। ওকে, এরপর যদি আমরা বলি জিনিসটা আমরা কিভাবে খাতাতে লিখবো, এখন তোমরা নিশ্চয়ই জানো, এতকাল পড়াশোনা করতেছো, খাতায় কিভাবে লিখতে হয়। তো সেই ক্ষেত্রে তুমি যদি একটু খেয়াল করো তাইলে দেখবা আমরা সাধারণত খাতায় লেখার ক্ষেত্রে কি বলি, তুমি যখন মার্জিন করবা একটা খাতা, মার্জিনের ক্ষেত্রে প্রথমত প্রথম যে পেজটা থাকে সেখানটাতে দেখা যায় যে এতক্ষণ একটু লেখা আছে, তারপর থেকে লেখা শুরু করতে হয়। যদি খাতাটা পুরো ব্ল্যাঙ্ক থাকে, তুমি উপরে 1.5 ইঞ্চি মার্জিন দিবা, আর সাইডের মধ্যে 1 ইঞ্চি মার্জিন দিবা। 1 ইঞ্চি মানে 1 স্কেল পরিমাণ, একটা প্লাস্টিক স্টিলের যে স্কেলটা, ওখানে সাইডে 1 স্কেল পরিমাণ জায়গা দিবা, আর উপরে 1.5 স্কেল পরিমাণ, অর্থাৎ একটু বেশি জায়গা রেখে দিবা। ঠিক আছে, প্রত্যেকটা পেজে এরকম গ্যাপ দিয়ে সুন্দর করে পেন্সিল দিয়ে তুমি মার্জিন করে নিবা। ওকে, তুমি যখন 1 নম্বর প্রশ্নটা লিখছো, তোমার হাতে 10টা এমসিকিউ আছে, তুমি প্রথমেই শুরু করছো, তাইলে এখানে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 লিখবা, লিখে তারপরে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 এ ব্র্যাকেটের মধ্যে এ দিবা, দিয়ে তারপর শুরু করবা 1 এর এ বি সি, এভাবে করে পরপর 10টা নিচে নিচে লিখবা। অনেকে কি করে পাশাপাশি লিখে খাতা বাঁচানোর জন্য। এখানে কি তোমার টাকা দিয়ে খাতা কিনে পরীক্ষা দিতে হচ্ছে না? সো কেন আমি এভাবে টাকা বাঁচানোর জন্য এরকম ঠাসায় ঠাসায় পাশাপাশি লিখবো? তাতে তোমার টিচারের পড়তে ঝামেলা হবে। অনেকে আছে বয়স্ক টিচার, ঠিক মতো চোখে দেখতেই পাই না, তাদের জন্য একটু বড় বড় করে একটু স্পেস দিয়ে সুন্দর করে লিখবা। তাইলে আমরা পাশাপাশি উপর নিচে এভাবে করে লিখে ফেলবো, পাশাপাশি লিখবা না। উপর নিচে লিখে ফেললে দেখা যাচ্ছে টিচারের জন্য পড়তে সুবিধা হচ্ছে, খাতাটাও সুন্দর দেখা যাবে। ঠিক আছে, খুব বেশি জায়গা নষ্ট তো হচ্ছে না অবভিয়াসলি। ওকে, তাইলে আমরা সুন্দর করে 10টা
উপর নিচে লিখে যাবো এবং চেষ্টা করবো এটা এক পেজের মধ্যে ধরানো। এত বড় বড় করে লিখো না আবার যে 10টা লাইন একটা পেজে ধরছে না। সাধারণত স্ট্যান্ডার্ড হিসাবে দেখা যায় যে একটা পেজে 13 থেকে 17 লাইন পর্যন্ত ধরানো যায়, 15 লাইন ধরাও তুমি। ওকে, তাইলে এইটা গেল কিভাবে আমরা লিখবো, 1 নম্বর প্রশ্নটা কিভাবে পড়বো। ওকে, এরপর আসো 1-এর বিতে তুমি যদি যাও, এইখানে 5টা প্রশ্ন থাকে এবং প্রত্যেকটা প্রশ্নের নাম্বার থাকে 3। এখন একটা প্রশ্নের নাম্বার 3, তার মানে সেটা এক লাইনে উত্তর করলে হবে। কিছু প্রশ্ন আসবে দেখবা মনে হচ্ছে যে এক লাইনে উত্তর করলে হয়ে যাচ্ছে, বাট না, যেহেতু 3 মার্ক, তুমি চেষ্টা করবা যে ওর সাথে আরেকটু এক্সট্রা কোনো ইনফরমেশন দেওয়া যায় কিনা। যেমন যে কোনো একটা কোশ্চেন তোমাকে যদি করি, তো কোশ্চেনের ক্ষেত্রে 3 টাইপের উত্তর বা 3টা স্টেপে তুমি উত্তর করতে পারো। যেমন প্রথমে ডিরেক্ট ইনফরমেশন, যে কোশ্চেনটা থেকে ডিরেক্ট আমি কি বুঝতে পারছি সেটা তুমি আনসারে লিখলা আগে। এরপর এই জিনিসটা থেকে তুমি এক্সট্রা কি ভাবতে পারছো বা তুমি কি নিজে থেকে কি ডিসিশন নিতে পারছো সেটা একটু লিখতে পারো। এরপর একটা সাজেশন থাকে না, যেমন আমি তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে পারলাম, বললাম ট্রাফিক জ্যাম, তাহলে এর সলিউশনটা তোমাকে দিতে হবে। সো সলিউশনের ব্যাপারে তুমি বলতে পারো। এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে, বাট এই 3টে স্টেপে ভাবা যায়। তো সেই ক্ষেত্রে কোশ্চেনের মার্ক যেহেতু 3, চেষ্টা করবা মিনিমাম 3 লাইনে লিখতে, বা যদি আরো অনেক বেশি লিখে ফেলো সেটাও কিন্তু সমস্যা। তো চেষ্টা করবা 3 থেকে 5 লাইনের মধ্যে লিখতে। যদি 2 লাইন হয় তাহলেও সমস্যা নাই, বাট কোশ্চেনটা অবশ্যই উত্তরটা স্পেসিফিক হইতে হবে, ওই প্রশ্নের উত্তরই যাতে হয়। তুমি নিজে যদি স্যাটিসফাইড হইতে পারো তাইলে ঠিক আছে। অনেক সময় হয় না আমরা কি লিখছি আমরাই জানি না, এমন যেন না হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমার এই পেজটা শেষ 1 নম্বরের এ এর জন্য। এরপর তুমি পেজ উল্টায় এইখান থেকে শুরু করবা আনসার টু দ্য কোশ্চেন 1, পাশে লিখবা বি। ওকে, এরপর তুমি এ লিখবা এভাবে সুন্দর করে। এ লিখার পর মনে করো এখানে মার্জিন দিয়েছো, মার্জিন দেওয়ার পর এখানে আনসার টু দ্য কোশ্চেন নম্বর এ বি লিখার পর এখানে এ দিলা, দিয়ে সুন্দর করে আবার একটু ছোট্ট করে আনসার লিখবা এবং আন্ডারলাইন করবা। তাতে যে ব্যাপারটা হবে, এই যে একটা প্রশ্ন এখানে উত্তর শুরু করছো আলাদা করে বুঝে যাবে। অনেক সময় অনেকে এত ঠাসায় লিখে বুঝাই যায় না, এই এ শুরু করছে এক লাইনে শেষ করে এখানে আবার বি শুরু করছে, আমরা বুঝতেই পারি না, অনেক সময় মিস হয়ে যায় এই কারণে। এ হয়তো স্যার মার্ক করছে, বিটা দেখতেই পাই নাই। সো তোমাকে প্রত্যেকটা প্রশ্নের মাঝে গ্যাপ দিতে হবে এবং প্রত্যেকটা যেখানে শুরু করছো একটু আন্ডারলাইন করে বা এমন কিছু দিবা যাতে করে টিচারের চোখে পড়ে জিনিসটা, ঠিক আছে। ওকে, তাইলে এখানে আমরা 3 থেকে 5 লাইনের মধ্যে লেখার চেষ্টা করবো এবং উত্তরটা স্পেসিফিক বা তুমি স্যাটিসফাইড হইলেই হয়েছে। এবং যদি আমি খাতার হিসাবে বলি, দেখা যায় যে প্রশ্নের উত্তর সাধারণত দেখা যায় যে 4-5 লাইন হয়, বা সর্বোচ্চ হইলে হাফ পেজের নিচে নামবা না। তো 5টা কোশ্চেনের আনসার করতে তোমার দেখা যাবে 2 পেজ, 2.5 পেজ, এরকম 2.5 পেজের মতো লাগে। তুমি 3 পেজ ছেড়ে দাও 1-এর বি এর জন্য, 3 পেজ ছেড়ে দাও, সুন্দর করে লিখে টিকে আসো। এখানে যদি একটু জায়গাও থাকে বাদ দাও। সবসময় মনে রাখবা অর্ধেক পেজ শেষ মানে এর নিচে আমি নামবো না। একটা পেজে অর্ধেক শেষ মানে আমি নিচে নামবই না। এবং যদি স্পেসিফিক্যালি পরের কোশ্চেনটা এমন হয় যে পুরো একটা পেজ লাগবে, কখনোই এখানে অল্প একটু লেখা হইলেও নামবা না। কারণ তুমি একটা পেজে পরের কোশ্চেনটা সুন্দর করে লিখলে, টিচার যদি এমন একটা প্রশ্ন তুমি লিখতেছো, তুমি জানো যে যেখানে তুমি কোশ্চেন মার্কটা দাও, এখানে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1, এখানে টিচারকে কিন্তু মার্ক বসাইতে হয়। সো টিচার যদি বারবার দেখে যে তুমি এক পেজে শুরু করে আরেক পেজে শেষ করছো, বা এক পেজে একটুখানি লিখে পরের পেজে শেষ করছো, টিচার উল্টায় আবার কিন্তু মার্ক দিতে এখানে আসতে হয়। তো চেষ্টা করবা টিচারের কষ্ট যাতে কম হয়, এক পেজে শুরু করেই ওই পেজে শেষ করার চেষ্টা করবা, ঠিক আছে। তাহলে টিচারের জন্য কমফোর্টেবল হবে এবং দেখতেও নিঃসন্দেহে সুন্দর হবে। একটা কথা আছে না, আগে চাই দৃশ্যধারী তারপর গুণ বিচারি। অবশ্যই এটা মানে এটা কটু কথা আসলে বলতে গেলে। তুমি দেখবা যেসব স্টুডেন্টের হাতের লেখা সুন্দর, অল্প পারলেও তারা যেন মার্ক কেমনে বেশি পেয়ে যায়। আবার হাতের লেখা একটু খারাপ, অনেক পড়াশোনা করছো, অনেক চেষ্টা করছো। আমার নিজের এক ফ্রেন্ড ছিল, তো যত ভালো করো না কেন হাতের লেখার জন্য মানে টিচারদের এমন একটা ধারণা ভালো স্টুডেন্টের হাতের লেখা ভালো হয়, বাট এটা কিন্তু সবসময় সত্য না। তো সেজন্য চেষ্টা করবে লেখাটা সুন্দর করে প্রেজেন্ট করতে। হাতের লেখা একটু খারাপ হইতেই পারে, বাট পরিষ্কার পরিচ্ছন্ন যাতে খাতাটা থাকে, দেখতে যাতে ভালো লাগে, ঠিক আছে। ওকে, তাইলে এইটা গেল বিয়ের ক্ষেত্রে। এবং অবশ্যই এখানেও যে প্যাসেজগুলো আমি দেখাইলাম এটার উত্তর তো এখান থেকেই আসবে, এই প্যাসেজগুলোই তুমি 1-এর বিয়ের জন্য পড়বা, ঠিক আছে। ওকে, এরপর আসো আমরা পরে যাই একটু 2 নম্বর কোশ্চেন। যেটা 2 নম্বর কোশ্চেনের কি আসে বলতো, 2 নম্বর কোশ্চেনে আমরা ফ্লো চার্ট দেখতে পাই। ফ্লো চার্টের ক্ষেত্রে আসলে ফ্লো চার্ট জিনিসটা অনেকের কাছে অনেক ভীতির কারণ অনেকে বুঝো না বা অনেকে লিখতে পারো না। আবার যদি হাতের লেখা একটু বড় হয় তোমরা ধরাইতে পারো না এক পেজে। তো এক্ষেত্রে যে কাজটা করবা, দেখো সাধারণত যাদের হাতের লেখা একটু বড় তাদের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, তুমি কিন্তু একটু আগে এই লেফট সাইডে খাতার লেফট সাইডে শেষ করছো 2 নম্বরটা। এখন আমি মানে 2 বলতে 1-এর বি, এখন আমি আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 2 লিখলাম এই পেজের উপরে, এবং এখানে আমি ফ্লো চার্টটা শুরু করবো। এখন ফ্লো চার্ট 2 ভাবে লেখা যায় বা 3 ভাবে, যদি বলো 3 ভাবেও লেখা যায়। এখান থেকে শুরু করে তুমি আস্তে আস্তে ডাইনে যেতে পারো, অর্থাৎ বাম থেকে ডাইনে
6টা বক্স তুমি পরপর লিখো, বাট তুমি জানো যে পাশাপাশি 6টা বক্স লিখে তার মধ্যে টেক্সট লেখা বেশ কঠিন। তো অনেকে যে কাজটা করে, খাতাটা এভাবে নাই, এভাবে নাই, এভাবে নাই, নিয়ে এইভাবে লিখে, বাট জিনিসটা আমার কাছে খুবই দৃষ্টিকটু লাগে। সো আমি এটা সবসময় অ্যাভয়েড করতে বলি। যে কাজটা করতে পারো, এটা খুবই কমনলি ইউজ করে স্টুডেন্টরা, উপর থেকে নিচে বক্সগুলো একটু চওড়া করে উপর থেকে নিচে লিখতে পারো, সব থেকে ভালো হয় সেটা। তাইলে তুমি সব থেকে ভালো হয় উপর থেকে নিচে অ্যারো দিয়ে বক্সগুলো লিখে ফেলবে, এবং তাইলে সাইডে এনাফ জায়গা পাওয়া যায় স্প্রেড করার জন্য, ঠিক আছে? ওকে, এটা খেয়াল রাখবা ফ্লো চার্টের ক্ষেত্রে, উপর থেকে নিচে নামবো। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, প্রত্যেকটা বক্সের মধ্যে যাই টেক্সট থাক, ডাজেন্ট ম্যাটার, প্রত্যেকটা বক্সের সাইজ সমান করবা, ঠিক আছে? প্রত্যেকটা বক্সের সাইজ যাতে সমান হয় এটা এনশিওর করবা, দেখতে সুন্দর লাগবে। ওকে, এখন আসো ফ্লো চার্টের ক্ষেত্রে প্রশ্নটা কিভাবে থাকে। একটা প্রশ্ন দিয়ে দেয়, দিয়ে লাস্ট লাইনটা এভাবে উল্লেখ থাকে যে শো বা শোয়িং বা রিফ্লেক্টিং। আচ্ছা, আমি একটু টপিকে যাই। ধরো একটা টপিক তোমাকে বলছে ডিফারেন্ট টাইপ অফ রিলেশনশিপ, একটা প্যাসেজ দেওয়া আছে ওই যে সোশ্যাল রিলেশনশিপের যে চ্যাপ্টারটা, ওখানে। তো তোমাকে একটা প্রশ্ন বললো যে ফুলফিল দ্য ফ্লো চার্ট শোয়িং ডিফারেন্ট টাইপ অফ রিলেশনশিপ, বা এনলাইটেনিং ডিফারেন্ট টাইপ অফ রিলেশনশিপ, এরকম একটা ওয়ার্ড থাকে। ধরো তোমার কাছে শোয়িং শব্দটা আসলো, তো যখন শোয়িং ডিফারেন্ট টাইপ অফ রিলেশনশিপ বলবে বা এরকম প্রশ্ন থাকবে, তো এই যে শোয়িং বা যেটাই লেখা থাক, এর পরের জিনিসটাই তোমাকে মেনশন করতে হবে ফ্লো চার্টের মধ্যে। তাইলে অ্যাকচুয়ালি আমাকে দেখাইতে হবে কি এই প্রশ্নে ডিফারেন্ট টাইপ অফ রিলেশনশিপ, এবং তার এক্সাম্পল হিসেবে একটা দেয়া থাকে। এখন দেখো এক্সাম্পল হিসেবে মনে করো এখানে আমাদের যে পরীক্ষা যেটা আসছিল সেটা দেয়া ছিল হচ্ছে প্রথমে ফ্যামিলিয়াল রিলেশনশিপ। আচ্ছা, এখানে একটু সাদা পেজ হইলে ভালো হইতো। প্রথমে দেয়া আছে হচ্ছে ফ্যামিলিয়াল রিলেশনশিপ। এখন দেখো এখানে প্যারালালিজম মানতে হয়। প্যারালালিজম মানে কি, যে প্যারালাল মানে সমান্তরাল, এই একটা লাইন যেভাবে চলছে আরেকটা লাইনও একই রকম ভাবে চলবে, আঁকা বাঁকা যাবে না। এই সোজা গেলে বাঁকা, আবার এটা যদি এভাবে যাইতো তাহলে পরেরটা ওইভাবে যাইতো। অর্থাৎ এই স্ট্রাকচারটা যেরকম পরের স্ট্রাকচারটা সেরকম হবে। এই স্ট্রাকচারটা কিরকম, ফ্যামিলিয়াল, এটা একটা অ্যাডজেক্টিভ, রিলেশনশিপ একটা নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই ফরম্যাটে হয়েছে। তুমি বক্সের প্রত্যেকটা জিনিস একটা অ্যাডজেক্টিভ প্লাস নাউন এভাবে করে লিখবা, বা অন্তত শুরুটা মেনটেন করবা। একাধিক ওয়ার্ড আসতে পারে, বা এখানে দুইটা আছে তোমার 4টা ওয়ার্ড আসতেই পারে, বাট স্টার্টিংটা যাতে একই রকম হয়। বা এরকম থাকতে পারতো, যদি এরকম থাকতো যে একটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, যেমন হচ্ছে কম্বাইনিং এ বি সি, তো এরকম যদি থাকতো তাহলে পরবর্তীতে যেটা লিখতাম ভার্ব প্লাস আইএনজি অবশ্যই প্রত্যেকটা শুরুতে থাকতে হতো, ঠিক আছে? সো ফ্লো চার্ট অলওয়েজ প্যারালেলিজমের স্ট্রাকচার ফলো করে। টিচার কিছু দেখুক আর না দেখুক, ভেতর দেখুক আর না দেখুক, এটা কিন্তু দেখবে। সো এটা খেয়াল করবা, যদি টু প্লাস ভার্ব দিয়ে শুরু হয় প্রত্যেকটাই টু প্লাস ভার্ব ফর্মেটে লিখবা, ঠিক আছে? যদি নাউন দিয়ে শুরু হয় নাউনের ফর্মেটে লিখবা, ঠিক আছে? তো ওই প্যাসেজটা থেকে আমি যদি স্পেসিফিক করে বলি, প্রথমটা যদি ফ্যামিলিয়ার রিলেশনশিপ থাকে তুমি একটু প্যাসেজে দেখবা, পরে সোশ্যাল রিলেশনশিপ আছে, প্রফেশনাল রিলেশনশিপ আছে, প্রত্যেকটার ক্ষেত্রে সোশ্যাল প্লাস রিলেশনশিপ, প্রফেশনাল প্লাস রিলেশনশিপ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্রত্যেকটার ক্ষেত্রে। তো এটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। উপর থেকে নিচে লিখবে, প্রত্যেকটা বক্স সেম সাইজের হবে, এবং চেষ্টা করবা সব সময় একই প্যাটার্ন ফলো করার, একই সংখ্যক ওয়ার্ড ফলো করার, তাহলে দেখবে জিনিসটা অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। ওকে, এটা গেল হচ্ছে ফ্লো চার্টের ক্ষেত্রে। ওকে, এরপর দেখো আমি যদি পরের কোশ্চেনের কথা বলি, কোশ্চেন নম্বর 3-তে আমরা সামারি লিখতে বলা হয়। তো সামারির ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সামারি মানে কি, কনসাইজ করে প্রিসাইজ করে লেখা। তো এখানে জিনিসটা তুমি যত ছোট করে লিখতে পারবা এবং ওই ছোট জিনিসের মধ্যে যত ইনফরমেশন থাকবে তত জিনিসটা সুন্দর হবে। সামারির ক্ষেত্রে এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখন সামারি লেখার ক্ষেত্রে সাইজটা কিরকম হবে, সামারির ক্ষেত্রে আমরা সাধারণত বলে থাকি যে 1 পেজের অর্ধেক, এর বেশি যাতে না যায়, একটা পেজের অর্ধেক পর্যন্ত লিখো। আরো যদি একটু বাড়াইতে চাও তাহলে 1/3 পর্যন্ত বাদ রেখে তারপর লেখা যায়। অর্থাৎ অর্ধেক, এটা সব থেকে ভালো হয়। যদি আরেকটু নামো তাইলে হচ্ছে 3/4, অর্থাৎ হচ্ছে আর যে অর্ধেক থাকে তার অর্ধেক পর্যন্ত নামতে পারো, বাট ফুল পেজে সামারি লিখবা না, তাইলে মনে হবে তুমি পুরো প্যাসেজই লিখে দিয়েছো। প্যাসেজে তো ছোট থাকে অনেক। ওকে, তো সামারির ক্ষেত্রে আমরা কিছু রুল ফলো করতে পারি। যেমন আমি প্রথমত যদি একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার ফলো করার কথা বলি, তাইলে একটা প্যাসেজ মনে করো দেয়া আছে কোন একটা টপিকের উপর, যেমন হইতে পারে সেটা ফোক সং, ফোক মিউজিকের উপর, তাহলে প্রথমেই তোমাকে যে লাইনটা লিখতে হবে, দিস প্যাসেজ ইজ অন ফোক মিউজিক, বা দিস প্যাসেজ শোজ থিম অফ ফোক মিউজিক, এরকম একটা
লাইন লিখবা যেটা দিয়ে বোঝা যায় যে প্যাসেজটা কিসের উপর লেখা হয়েছে, তাহলে অ্যাট আ গ্লিম্পস আমাদের কিন্তু ধারণাটা চলে আসলো জিনিসটা আসলে কি বলতে যাচ্ছি আমি। তাইলে প্রথমে এই লাইনটা তুমি লিখতে পারো। এরপর যেটা খেয়াল করবা, মনে করো এখানে 5টা লাইন আছে, এখানে মনে করো 1 2 3 4 5টা লাইন আছে, 5টা লাইন আছে। তো তোমাকে ফলো করতে হবে প্রত্যেকটা লাইনের ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো যাতে থাকে, বাট 5টা লাইনকে যদি আমি একটা লাইনের মধ্যে নিয়ে আসতে পারি, 2টা লাইনের মধ্যে নিয়ে আসতে পারি, সেটাই হচ্ছে আমার সাকসেস। যেমন আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দেই, আমি বললাম শি ইজ নিশাত, শি ইজ, আচ্ছা এই কালার দিয়ে লিখলে দেখা যাবে না, আমি তোমাকে যদি বলি শি ইজ নিশাত, she is 23 years old, she lives in Dhaka, she reads at DMC, তারপরে she is in 4th year। এতগুলো লাইন আমি বললাম, তো এটা কিন্তু মাত্র একটা লাইনে প্রিসাইজ করে নিয়ে আসা যায়। কিভাবে দেখো, তুমি এভাবে করে লিখতে পারো, এভাবে দেখো খুব সুন্দর করে, আ 23-year old girl named নিশাত। তাহলে দেখো এই একটুখানির মধ্যেই তার বয়স, তুমি যেটা সেকেন্ড লাইনে বলেছিলা, তারপরে হচ্ছে এখানে তুমি বলে দিচ্ছ যে তার নাম কি নিশাত, এই লাইনের কথাটা চলে আসলো। এরপর তুমি আরো সুন্দর করে এই লাইনের মধ্যেও লিখতে পারো নিশাত লিভিং ইন ঢাকা, লিভিং ইন ঢাকা, এই পর্যন্ত তুমি যদি লিখো। এরপরে তুমি আরো লিখতে পারো একই লাইনে, আর 23-year old girl নেম নিশাত হু লিভস ইন ঢাকা, এভাবে দিয়ে বলতে পারো, অ্যান্ড শি রিডস ইন ডিএমসি, এভাবে করে অ্যান্ড দিয়ে যুক্ত করতে পারো, বা চাইলে তুমি এভাবে করে যদি তুমি জেরেন্ট দিয়ে অ্যাড করতে চাও অ্যাড করতে পারো। তাইলে তোমার ফোকাস থাকবে যে ইম্পর্টেন্ট ইনফরমেশন, নাম, বয়স, কই থাকে, কি করে, এই জিনিসগুলো যাতে মিস না যায়। ঠিক আছে, তাহলে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো সুন্দর করে তুমি 2টা ফ্রেজ, 2টা ক্লজ এগুলা দিয়ে কানেক্ট করতে পারো, বা তুমি যদি আরো সুন্দর করে কানেক্ট করতে চাও একটা একটা ওয়ার্ডে কনভার্ট করতে পারো। যেমন এই যে 23-year old, ছোট্ট একটা ফ্রেজ, নেমড নিশাতে একটা ফ্রেজ হয়ে গেল, এভাবে করে লিখবা। এবং একদম লাস্টে যে তুমি তোমার একটা ডিসিশন জানাবো, বললাম না প্রত্যেকটা লেখার শেষে তুমি একটা ডিসিশন বা একটা সাজেশন দিবা। তাইলে মনে করো এখানে আমি আমার সম্পর্কে কিছু না বলে তুমি ফোক মিউজিক সম্পর্কে একটা প্যাসেজ লিখছিলা, তাহলে তুমি এখানে একটা অপিনিয়ন দিবা যে আসলে টপিকটা তুমি যে প্যাসেজটা তোমাকে দিয়েছে সেখান থেকে তুমি কি শিখলা, এবং যদি প্যাসেজে এরকম একটা ইন্ডিকেশন থাকে যে ফোক মিউজিক আস্তে আস্তে বিলুপ্তির দিকে যাচ্ছে, তাহলে তোমার সাজেশন হবে যে এটা প্রিজার্ভ করার একটা সাজেশন। তাহলে অবশ্যই একটা সাজেশন দিয়ে দিবা, তাই একটা গ্লিম্পস তুমি কিন্তু বুঝতে পারছো যে টপিকটা কিসের উপর। ওকে, ফার্স্ট লাইনে বুঝলাম, মাঝখানে যত কথা ফ্রেজে বা প্যাসেজের মধ্যে বলছে ওটা সুন্দর করে 2-3 লাইনের মধ্যে লিখে ফেলবা, এবং লাস্টে একটা অপিনিয়ন দিবা। ঠিক আছে, সামারি মানে কিন্তু শুধু প্যাসেজটাকে সামারাইজ করার না, তোমার অনুভূতিও জানাইতে হবে ওর মধ্যে। ওকে, এটা একটু খেয়াল করিও, সামারির ক্ষেত্রে যত ছোট লিখবা মার্ক তত বেশি আসবে। এবং ইসের ক্ষেত্রে ফ্লো চার্টে একটা ইম্পর্টেন্ট জিনিস বলতে ভুলে গেছি, ফ্লো চার্টের ক্ষেত্রে কখনোই তোমার প্রশ্নের মধ্যে পুরো একটা সেন্টেন্স থাকবে না, ফ্রেজ থাকে কিন্তু বক্সের মধ্যে। সো সেন্টেন্স না হলে ফুল স্টপ দেওয়া যাবে না, কখনোই ফ্লো চার্টের মধ্যে ফুল স্টপ দিবা না, এই জিনিসটা খেয়াল রাখিও। ওকে, এরপর আসো আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন দুইটা একেবারে ইজি, একটা হচ্ছে উইথ ক্লোজ আর একটা উইদাউট ক্লোজ। তো উইথ ক্লোজ এর ক্ষেত্রে জিনিসগুলো আসলে দেখা যায় যে একেবারে হুবহু প্যাসেজগুলো রিপিট হয় না, বাট একই টাইপের জিনিস কিন্তু বারবার, একই টাইপের ওয়ার্ড বারবার আসে, বিশেষ করে সেকেন্ড পেপারে এটা বেশি হয়। তো এই ক্ষেত্রেও আসলে ভালো করার একটাই উপায়, তুমি একটা টেস্ট পেপার ধরো যেখানে এই টাইপের প্রশ্ন আছে, বোর্ড ওয়াইজ না, যেখানে এই টাইপের প্রশ্ন এক জায়গায় গুছানো আছে, ওখানে যাও, হয়তো 100টা তোমাকে পড়তে হবে, 100টা, প্রত্যেকটার জন্য তুমি যদি 1 মিনিট 2 মিনিট টাইম দাও, চোখ বুলাই গেলে কিন্তু হয়ে যাবে। সো তুমি 1-2 মিনিট টাইম ধরে প্রত্যেকটা কোশ্চেন একটু চোখ বুলাই যাও। উইথ ক্লোজ হইলে তো আরো ঝামেলাটা কমে গেল, এবং উইদাউট ক্লোজের ক্ষেত্রে আরো জিনিসটা ইজি, কারণ এখানে তোমার স্বাধীনতা আছে যে কোনো ওয়ার্ড চুজ করার ক্ষেত্রে। ওকে, তো এখানে দেখো তুমি লিখবা কিভাবে, 10টা পয়েন্ট থাকে টোটাল, তাইলে তুমি
এখানে আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 4, আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 5 লিখে 10টা উপর থেকে নিচে সুন্দর করে এক পেজে লিখবা, এই পেজে আর কিছু থাকবে না। প্লাস কখনো যাতে এই জিনিসটা ভেঙে না যায়, এক পেজে এখানেই শুরু করবা এখানেই শেষ করবা, এটা একটু মেনটেন করবা। ওকে, এবং এক্ষেত্রে তুমি যখন পড়লা, ওকে সবকিছু পড়ছি, তারপরে এক্সাম হলে যে মাঝে মধ্যে কনফিউশন লেগে যায়, সেক্ষেত্রে কি করতে পারি আমরা, দেখো যেটা উইথ ক্লুজ, এটা অনেকের কাছে কঠিন অনেকের কাছে সহজ, সহজ করার উপায় আছে। যেমন তুমি দেখবা যে এখানে মনে করো এ বি সি ডি, আমি হয়তো এটা পারছি না, বিটা পারছি, ওকে আমি বিটা লিখলাম, সিটা পারছি না আবার ডিটা পারতেছি, তুমি যেগুলো পারবা আগে লিখে ফেলবা। এরপর দেখবা তোমার দুইটা জায়গা ফাঁকা আছে, গ্যাপ আছে দুইটা, আর তোমার কাছে ওয়ার্ড আছে 3টা। তো তখন কিন্তু ওই 3টা ওয়ার্ড থেকে খুব ইজিলি দুটো চুজ করা যায়। বাট তুমি যখন প্রথমে শুরু করছো, এটা মিলাইতে পারছো না, 10টা থেকে একটা চুজ করা কঠিন। বাকিগুলো যখন সেট হয়ে যাবে অটোমেটিক্যালি এখানে সেট হয়ে যাবে। তো কখনোই প্যানিক করবা না, যখনই দেখবা যে অনেক ওয়ার্ড কিভাবে চুজ করবা, আগে শেষ করবা বা পড়াতে শেষ করবা। বা অনেক সময় হয় যে তুমি প্যাসেজটা পুরো পড়ো নাই বলে বুঝতে পারছো না শুরুটা কি দিয়ে হবে, প্যাসেজটা একবার পড়লে হয়ে যাবে। সো তুমি পুরো একবার রাউন্ড দিয়ে আসবে, শুরু থেকে শেষ করবা, এরপর 2-1টা বাকি থাকলে চিন্তা ভাবনা করে দেখবে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাইলে 4-5 একই টাইপের, একটু পড়তে হবে, একটু প্র্যাকটিস করতে হবে, তাহলেই হয়ে যাবে। ওকে, এরপর আসো আমাদের পরবর্তী প্রশ্ন, যেটা নিয়ে আসলে অনেকে কনফিউশনে থাকে এবং আমার কাছে মনে হয় যে এটা খুব একটু কনসার্নের ব্যাপার, রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে প্রবলেম যেটা হয়, তুমি যদি প্রথমেই ভুল করো তাইলে একেবারে মার্ক সবই শেষ, 2 নম্বরে ভুল করলে 1 মার্ক পাবা, 3 নম্বরে ভুল করলে 2 মার্ক পাবা। তো এখানে খুবই খুবই ক্রুশিয়াল একটা মার্ক, তোমাকে খুব বেশি কনসাস থাকতে হবে এবং সবসময় খেয়াল রাখবা যে একটা কনফিউশন সবসময় আমাদের লাগে যে আপু সেন্টেন্স গুলোকে তুলে লিখবো নাকি তুলে লিখবো না। তো আমি পার্সোনালি আমার প্র্যাকটিক্যাল একটা অপিনিয়ন তোমাকে শেয়ার করি। আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমাদের ইংলিশের রেজাল্ট হইলো বা আমাদের পুরো জেএসসি রেজাল্ট হইলো, তো দেখা গেল যে খুব ভালো কিছু স্টুডেন্ট, তাদের এ প্লাস আসে নাই, গোল্ডেন আসে নাই, মানে হচ্ছে সবগুলাই এ প্লাস আসে নাই ইংরেজিতে মিস হওয়ার কারণে। তো এখানে কাহিনী কি হইলো, কারণ কি হইলো কেউ বুঝতেছে না। পরে খাতা কল করা হইলো, কি দেখা গেল জানো, রিয়ারেন্স তুলে লিখে নাই এবং যে টিচার খাতা দেখছে সে ওই জায়গাটাতে পুরো 0 দিয়ে দিয়েছে। তো এখানে আমি তারপর থেকে সবাইকে সাজেস্ট করি অবশ্যই 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 রিয়ারেন্স তো বক্স করে লিখবাই, রিয়ারেন্স বক্স করে সুন্দর করে বক্স করে লিখবাই, বক্স ছাড়া তো টিচার মার্ক দেওয়ার সুযোগ নেই। টিচার কখনো নিচের সেন্টেন্স তুমি তুলে লিখছো পড়ে দেখবে না, বাট যদি দেখে সেন্টেন্স নাই, একটু যাওয়ার টিচার হইলে কিন্তু একেবারে 0 দিয়ে দেবে। আমার নিজের দেখে আসা, তো এটার ব্যাপারে খুবই সাবধান থাকবা। ওকে, তো রিয়ারেঞ্জের ক্ষেত্রে আমি বললাম যে তুমি বুঝতেই পারছো মার্কটা খুবই ক্রুশিয়াল, কারণ শুরুতে ভুল গেলে একেবারে ঝামেলা হয়ে যায়। অনেক টিচার মার্ক দেয় যদি দেখা যায় যে শেষের জায়গার জিনিসগুলো মিলতেছে, লাস্ট সেন্টেন্সটা লাস্টে আছে নাম্বার দেয়, বাট ম্যাক্সিমাম টিচার দেয় না। ওকে, তো এক্ষেত্রে খুবই খুবই সাবধানে পড়বা, খুবই সাবধানে। তো রিয়ারেঞ্জ লেখার ক্ষেত্রেও তুমি একটা পেজে শুরু করবা, উপরে বক্স করে লিখে ফেলবা সুন্দর করে। তো উপরে বক্স করে লেখার ক্ষেত্রে যেটা তুমি ফলো করতে পারো, অনেক সময় দেখা যায় যে এক লাইনের মধ্যে এখানে 1-2 এভাবে করে তো লিখো, তারপরে এখানে এ ডি যেটা যেভাবে আসে লিখো। অনেকের ক্ষেত্রে একটা লাইনে এটা লেখা পসিবল হয় না, সেক্ষেত্রে তুমি 2 লাইনে ভাগ করে লিখতে পারো, এভাবে করে 2 লাইনে লিখতে পারো। তাইলে মনে করো এখানে 5টা লিখলা, 1 2 3 4 5, আর এখানে 6 7 8 9 10 লিখলা, তাইলে 2 রোতেই হয়ে যায়। এটা করতে পারো। আর যদি তোমার মনে হয় এক সাইডে ধরে যাবে একেবারে, ওকে, এক্ষেত্রে একটু যে কোনো জায়গাতে তুমি বক্স করতে গেলে, মার্জিন করতে গেলে পেন্সিল দিয়ে করবা অলওয়েজ, যাতে মুছার সুযোগ থাকে। ঠিক আছে, মার্জিন দেন বক্স করা বা যে কোনো জায়গাতে পেন্সিল ইউজ করাটাই কিন্তু নিয়ম। ওকে, তাইলে এটা করবা এবং অবশ্যই আবারও বলতেছি সেন্টেন্স গুলা তুলতে হবেই, মাস্ট মাস্ট মাস্ট। এটা তুলতে কতক্ষণ লাগবে? 5 মিনিট। 5 মিনিটের জন্য আমি কি এই ভালনারেবিলিটিতে ভুগবো যে মার্কটা আসবে নাকি আসবে না, টিচার কেটে দিবে না? কখনোই না, আমরা পুরোটা তুলে লিখবো। ঠিক আছে, ওকে, রিয়ারেন্সটা ক্রুশিয়াল এবং এইটাও কিন্তু টেস্ট পেপারে যেখানে প্রশ্নগুলো আছে, বিশেষ করে বোর্ড কোশ্চেন গুলা খুলে বের করে সুন্দর করে থরলি দেখবা। দেখো এখানে আমাদের সাজেশনের মধ্যে আমরা দিয়ে দিয়েছি, আমি তোমাদের এগুলো দেখাচ্ছি না কারণ টেস্ট পেপার খুললেই তুমি এগুলো পাবা। আমি তোমাদেরকে জাস্ট সামারি করে বলে দিচ্ছি কোনগুলা কোথা থেকে পড়বা। আচ্ছা আচ্ছা, এই যে দেখো রিয়ারেঞ্জের মধ্যে জয়নুল আবেদিনের একটা খুব কমনলি আছে, ঢাকা বোর্ডে 24-এ আসছে। তারপরে হচ্ছে ল্যাড এট টিচার, ওই যে শিক্ষার যে কাহিনীটা ছিল ওইটা আসছে কতবার। দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা এখন রিসেন্টলি খুব ইম্পর্টেন্ট, আসতেও পারে। তো এটা দেখো ঢাকা বোর্ডে আসছিল। এরপর দেখো মাদার তেরেসারটা আছে, ফক্স অ্যান্ড গ্রেপস, ওই যে গ্রেপস এর শাওয়ার, এটাও আসে। এর পাশাপাশি দেখো সুলতান অ্যান্ড দ্য অ্যাপ্লিক্যান্টস এর একটা কাহিনী আছে। তারপর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এটাও আসে। তো এইগুলা ঘুরে ফিরে কিন্তু অনেকবার আসছে এবং তুমি দেখো
কতবার আসছে, কিছু জায়গাতে 4-5 বার আসছে। তো এগুলা তো দেখতেই হবে। এর পাশাপাশি আমাদের একটু কনসেপ্টটা বিল্ড আপ করার জন্য, বা কি টাইপের কাহিনী আসে, যে দেখা যায় যে যেগুলো ট্র্যাডিশনাল কাহিনী না, এগুলো তো ট্র্যাডিশনাল কাহিনী বেসড, কিছু জায়গাতে আসে যে তুমি এরকম গল্প কখনো শোনো নাই, কনভেনশনাল না। সেক্ষেত্রে তুমি যদি একটু আরো কিছু প্র্যাকটিস করো, জিনিসটা আমার মনে হয় সুবিধা হবে। বিশেষ করে যারা এতদিন একটু ফাঁকি দিচ্ছে, অনেকে আছে না আমার মতো ফাঁকিবাজ, পরীক্ষার আগের রাত্রে পড়তে চাও, তারা কিন্তু একটু চেষ্টা করবা যে সব জিনিসগুলোর উপর যাতে একবার করে চোখ বুলায় যাওয়া যায়। ঠিক আছে, ওকে। তাহলে রিয়ারেঞ্জটা একটু খেয়াল করবে, আমি তোমাদের এটা দিয়ে দিব, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। ওকে, এরপর আসো তোমাদের রিটেন পার্টের মধ্যে আমরা যদি ঢুকি, তাইলে তুমি প্রথমেই যেটা পাবা, রিটেন পার্টটা আমার মনে হয় আসলে সব থেকে ইজি একটা টপিক। তো রিটেন পার্টের মধ্যে প্রথমেই যেটা আসে হচ্ছে গ্রাফ ওয়ার চার্ট। গ্রাফ অর চার্ট, গ্রাফ আর চার্ট কিন্তু আলাদা জিনিস। অনেকে মনে করো আপু যেটা গ্রাফ সেটাই চার্ট, না, গ্রাফ আর চার্ট আলাদা জিনিস। তো দেখো, গ্রাফ মানে হচ্ছে দুইটা ইনফরমেশন থাকবে। গ্রাফের ক্ষেত্রে দুইটা ইনফরমেশন থাকবে। যেমন অনেক ক্ষেত্রে দেখবা যে এরকম একটা চার্ট দেয়া আছে, যেখানে এখানে সালগুলো আছে 2022, 2023, 2024, 2025। ইনফরমেশন এই একটা লাইন করো যে এটা কিসের ইনফরমেশন, কতটুক ইম্পোর্ট হইলো বা কতটুক এক্সপোর্ট হইলো, এক্সপোর্টের পরিমাণ। তো এখানটাতে মনে করো একটু, তারপরে এখানে এভাবে করে দেয়া আছে। তো এখানে দেখো দুই বরাবর দুইটা ইনফরমেশন, এইদিকে সাল আর এই দিকে পরিমাণ। এটা পার্সেন্টেজ হইতে পারে, বা হচ্ছে তোমার পাউন্ডে হইতে পারে, বা ডলারে হইতে পারে, তো যে কোনো কিছু হইতে পারে। তাহলে দুই দিকেই কিন্তু ইনফরমেশন, বা তুমি যদি ডাটা বলো, দুই লাইনের ডাটা আছে, এটাকেই আমরা বলে থাকি গ্রাফ। আর চার্টের ক্ষেত্রে, যেমন পাই চার্ট কমনলি যেটা আসে, পাই চার্টের ক্ষেত্রে কিন্তু একটা ইনফরমেশন থাকে। কিরকম, মনে করো যে স্টুডেন্টরা কিভাবে স্কুলে বা কলেজে যায় তার একটা অনুপাত দেয়া আছে। তো বাসে যায় মনে করো 30%, দেন হচ্ছে কারে যায় 10%, তারপরে যদি হেঁটে যায়, ওয়াকিং এর মাধ্যমে বলো, আরো 35%, এভাবে করে ভাগ করা আছে। এখানে আদার্স আছে। তো এখানে কিন্তু ইনফরমেশন একটা, কোনটা, ডাটা একটাই, এই যে পার্সেন্টেজটা। ঠিক আছে, তো এটা হচ্ছে বেসিক পার্থক্য। এখন দুইটা কিন্তু একটু লেখার স্টাইল যদি বলো, সামান্য একটু ভিন্নতা আছে, খুব বেশি না, সামান্য ভিন্নতা। তো এই ক্ষেত্রে যেটাই থাক, সেটা হইতে পারে গ্রাফ, হইতে পারে চার্ট, আমরা শুরুটা একই রকম হবে। অর্থাৎ প্রশ্নে তোমার একটা প্রশ্ন দেওয়া থাকবে, যে লাইনটা থাকবে প্রশ্নে হুবহু তুমি ওই লাইনটা উঠাই দিবা। যেটা দিস ইজ এ পাই চার্ট শোয়িং এই জাস্ট যে লাইনটা থাকবে, প্রথমেই তুমি ইন্ট্রোডাক্টরি সেই লাইনটা লিখবা। তাহলে প্রথম লাইন দিয়ে আমি বুঝতে পারছি জিনিসটা কিসের, তাইলে ইন্ট্রোটা কি হবে, প্রশ্নে যেটা আছে হুবহু তুলে দিব। ওকে, এরপরে মাঝখানে হইতেছে বডি। বডিতে কি থাকবে, তুমি যা দেখতেছো সেটাকে ডেসক্রাইব করবা, এবং এন্ডিং এ যে কনক্লুশন যেখানে লিখবা। এইগুলা কেন করা হয় বলো তো, এগুলা যে এক্সপোর্টের একটা কেন করা হয়, এগুলা অ্যানালাইসিস করে একটা ডিসিশন না যাতে নেওয়া যায়। সো এখানে অবশ্যই কনক্লুশনে তুমি তোমার একটা ডিসিশন দিবা, এবং এট দ্য সেম টাইম ডিসিশনের সাথে তুমি একটা সাজেশন দিবা যে কিভাবে উন্নতি করা যায়, দেশের উন্নতির জন্য এক্সপোর্টটা কিভাবে বাড়ানো যায়, সের একটা সাজেশন তুমি দিতে পারো, বা বাড়াতে হবে একটু সাজেশন দিলেই হবে তোমার লেভেল পর্যন্ত। ঠিক আছে, তাহলে ইন্ট্রোতে তুমি কি লেখা আছে প্রশ্ন থেকে ডিরেক্ট লাইনটা লিখে দিবা, দেন বডিতে কম্পারিজন প্লাস আদার্স আমি সেটা বলতেছি, এবং লাস্টে কনক্লুশনের মধ্যে তুমি তোমার ডিসিশন জানাবা। যেমন এই যে এক্সপোর্ট ইম্পোর্ট, এখানে দেখো কখনো বাড়ছে কখনো কমছে, তাহলে এখানে তোমার ডিসিশনটা হবে বাংলাদেশের অর্থনীতিতে এক্সপোর্ট ইম্পোর্ট এটা হচ্ছে ওয়েভারিং, অর্থাৎ বাড়তেছে কমতেছে, এরকম একটা অবস্থায় আছে, আপস এন্ড ডাউনস এর মধ্যে আছে। তো আমাদেরকে আরো বেশি মনোযোগ দিতে হবে এইদিকে, যাতে এক্সপোর্টটা বাড়ে। এক্সপোর্ট বাড়লে কিন্তু দেশের অর্থনীতির উন্নতি হয়। তাইলে এখানে আমাদের ডিসিশনটা হবে অর্থনীতি ওয়েভারিং, এবং সাজেশনটা হবে যে এক্সপোর্ট বাড়াইতে হবে। কিভাবে বাড়াইতে হবে সেটা তুমি দিতে চাইলে দাও, যেটা আমার ব্যাপার না। ওকে, এখন বডিতে কিভাবে আমরা লিখতে পারি, এইটার একটু বডি লেখা একটু ঝামেলা, একটু বড় হয়ে যায়, যদিও বড় লেখা মানে তোমাদের কাছে ভালো, এইটার বডি লেখা সহজ। তো প্রথমে আসো আমরা গ্রাফের ক্ষেত্রে কিভাবে বডি লিখবো। গ্রাফের ক্ষেত্রে বডি লেখার ক্ষেত্রে দুইটা জিনিস অনুসরণ করা যায়। যেমন দেখো, তুমি প্রথম যে লাইনটা লিখবা বডিতে, যে হেয়ার দ্য গ্রাফ শোজ দ্যাট, এটা তুমি লিখতে পারো, বা হেয়ার উই ফাইন্ড দ্যাট লিখতে পারো, বা দ্য গ্রাফ ডেপিক্টস দ্যাট লিখতে পারো, বা সিন ইন দ্য গ্রাফ এটাও লিখতে পারো, যে কোনো একটা কিছু দিয়ে। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এই কথাটা ইংরেজিতে তোমার লিখতে হবে। ওকে, তাহলে এটা দিয়ে শুরু করে লিখবা যে ইন 2022 সালে এক্সপোর্টের পরিমাণ কতটুক ছিল। ওকে, আমি প্রথমে লিখলাম এক্সপোর্টের পরিমাণ মনে করো যে 100 মিলিয়ন ছিল।
তাইলে প্রথমে 2022 সালে 100 মিলিয়ন এক্সপোর্ট হয়েছিল। ওকে, এখন যেহেতু দুইটা পাশাপাশি আছে, 23 সালে মনে করো যে একটু বেড়ে 120 মিলিয়ন হইলো। এখন যখনই তুমি পরপর দুইটা লিখবা, দুই ভাবে লেখা যায়। একটা হইতেছে ইয়ার কম্পারিজন ইয়ার, না হইলে ইয়ার ইয়ার কম্পারিজন ইয়ার। কম্পারিজন ইয়ার মানে হচ্ছে তুমি বলবা 2022 এক্সপোর্টের পরিমাণ ছিল 100 মিলিয়ন, 2023 গিয়ে হুট করে দেখা গেল এইটা বেড়ে গেছে, বেড়ে কত হয়েছে 120। অর্থাৎ ইয়ার প্রথমে বললাম 22 ছিল 100, এরপরে কম্পারিজন মানে কি 23 যে বাড়ছে, বাড়ার কথা আগে বলবা, বলবা সেটা কত বেড়ে কত হয়েছে 120। তাহলে ইয়ার বাড়ছে, পরের ইয়ারে কত 120, এটা বলে দিবা। এখানে দেখো পরপর দুইবার ইয়ার আসলে যেটা হয় তখন হচ্ছে পরপর দুইবার ইয়ার আসলে প্রথমে বলবো 2022 এত ছিল, 2023 এত ছিল, তারপরে যে কম্পেয়ার করবা যে এখানে আমরা দেখতে পাই 22 থেকে 23 এক্সপোর্টের পরিমাণ বেড়েছে, কতটুক বেড়েছে সেটা তুমি বিয়োগ করে লিখতে পারো, বা বিয়োগ করে লিখলে অ্যাকচুয়ালি ভালো হয় যে 20 মিলিয়ন বেড়েছে, দুইটা বিয়োগ করলে 20 হয়। ওকে, এইভাবে করতে পারো। এরপর তুমি এইটার পর আবার এটাতে যাবা যে পরবর্তী বছরে আমরা দেখলাম যে 23-এর তুলনায় আবার একটু কমছে, কমে যে কত হয়েছে মনে করো 110 হয়েছে, কমে যে কত হয়েছে সেটা লিখবা, এবং তারপর ফাইনালি তুমি এখানে লিখে দিয়ে তারপর জিনিসটা শেষ করে ফেলবা। ওকে, তাইলে এভাবে কম্পেয়ার করতে করতে আমরা আগাইতে পারি। সেক্ষেত্রে ইয়ার কম্পারিজন ইয়ার করতে পারি বা ইয়ার ইয়ার কম্পারিজন করতে পারি। আমার মনে হয় দুইটার কম্বিনেশনে লেখাই মাস্ট বা বেস্ট। কেন বলতো, এখানে অনেকগুলো জিনিস আসে, বারবার যদি আমি একই প্যাটার্নে লিখি যে এত ছিল বেড়ে এত হইলো, এত ছিল বেড়ে এত হইলো, তার থেকে ভালো হয় না এত ছিল দেখা গেল বাড়ছে, আবার এত ছিল বেড়ে এত হলো, বিভিন্ন প্যাটার্ন মিলাই লিখবো। ঠিক আছে, তো এই দুইটা প্যাটার্ন আমরা মিলায়ে একসাথে লিখবো, এবং এর মধ্যে তুমি এর বাইরেও এক্সট্রা কিছু শেষে ইনফরমেশন দিতে পারো যে তাইলে এই যে বছরগুলো ছিল এখানে হাইয়েস্ট কত ছিল, লোয়েস্ট কত ছিল, লাস্টে এন্ডিং এ তুমি এটা লিখে দিতে পারো। ঠিক আছে, বা আরেকটা লাইন তুমি লিখে দিতে পারো যে ওই যে কনক্লুশনে আমি যেটা বললাম সেটা তুমি বডির মধ্যেও লিখতে পারো যে এখানে ক্রমাগত বাড়া এবং কমা দেখা যাচ্ছে। ঠিক আছে, সো এরকম কিছু ইনফরমেশন তোমার ইন্টারপ্রিটেশনটা তুমি দিতে পারো। ওকে, এটা গেল হচ্ছে আমাদের গ্রাফের ক্ষেত্রে। এখন চার্টের ক্ষেত্রে কি করব? চার্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম আমাদের পাই চার্ট আসে। তো পাই চার্টে আমরা মনে করলাম যে ওইটাই কারের ক্ষেত্রে 10% ছিল, যে ওয়াকিং এর 35%, বাসের ক্ষেত্রে 30%, আদার্স বাকিগুলা। এখন এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, অ্যাট এ গ্লান্স তোমার একটা পাই চার্ট দেখলে যেটা মনে হবে, দেখবে এরকম, ধরো আমি 3টা বা 4টাই করি, এটা মনে করো কার 10%, এখানে ওয়াকিং 35%, দেন বাস 30%, আর বাকিটা আদার্স। এখন এখানে তুমি প্রথমে এট এ গ্লান্স পাই চার্ট দেখলেই যেটা মনে হয় যে পিজার স্লাইস যেটা সব থেকে ছোট, পার্সেন্টেজ সেটা সব থেকে কম। সো আগের মতোই ইন্ট্রোতে একই রকম লিখবা এবং কনক্লুশন একই রকম লিখবা। বডির ক্ষেত্রে প্রথমে যেটা লিখতে হবে যে ফ্রম দিস পাই চার্ট উই ফাইন্ডস দ্যাট লোয়েস্ট কোনটা হাইয়েস্ট কোনটা সেটা আগে লিখবা, যে দ্য লোয়েস্ট প্রপোর্শন অফ স্টুডেন্ট ইউজেস কার অ্যাজ দেয়ার ভেহিকেল বা অ্যাজ দ্যাট মুড অফ ট্রান্সমিশন বা ট্রান্সপোর্টেশন, এই কথাটা লিখবে, এবং হাইয়েস্ট পার্সেন্টেজ কি ব্যবহার করে সেটাও লিখবে। সো পাই চার্টের ক্ষেত্রে আমার মনে হয় সব থেকে শুরুতে এটা লেখা বেস্ট, যে এই পাই চার্টটা থেকে আমরা হাইয়েস্ট কি দেখতে পাচ্ছি, লোয়েস্ট কি দেখতে পাচ্ছি, এই দুইটা লিখবা। এরপর তুমি সিকোয়েন্সিয়ালি লিখতে পারো যে ফার্স্ট পজিশনে বা হাইয়েস্ট পজিশনে কে আছে, তাইলে ওয়াকিং হেঁটে আসা, তার 2 নম্বর পজিশনে, তারপর তুমি লিখবা সেকেন্ড পজিশনে কে আছে, থার্ড পজিশনে কে আসছে, এভাবে সুন্দর করে পরপর লিখবা। এবং প্রথমেই কিন্তু হাইয়েস্ট লোয়েস্ট প্রথমে বলছি, এরপর ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশনে কে কে আছে সুন্দর করে লিখবা। এরপর দেখা যাচ্ছে যে এরকম ছোট ছোট পাই চার্ট তো 5-6টার বেশি হয় না, খুব ছোট হয়ে যায়, কম্পারিজনেরও জায়গা নেই। এরপর তুমি যেটা করতে পারো যে এত জিনিস যেগুলা দেখছো এগুলা কোনটা বেশি কোনটা কম, কেন বেশি, বা আমাদের টেন্ডেন্সি কি, যে আমরা ম্যাক্সিমাম দেখা যায় যে হেঁটে যাওয়ার চেষ্টা করি কলেজে, বা খরচ স্বল্পতার জন্য বা খরচ কমানোর জন্য বাসে যাওয়ার চেষ্টা করি, তাহলে এটা বলবা যে টেন্ডেন্সি আছে। এবং যেহেতু আমাদের বাসে যাওয়ার প্রবণতা বেশি, তাহলে আমাদের বাসগুলোর ইমপ্রুভ করতে হবে, রাস্তার ট্রাফিক জ্যাম যাতে কমে সেটা ব্যবস্থা করতে হবে, এই একটা সাজেশন তুমি দিতে পারো। তাইলে অ্যাজ এ হোল তুমি যখন জিনিসটা বর্ণনা করবা, বর্ণনা করার পর বাংলাদেশের একজন মানুষ হিসেবে তোমার মনে যে কথাগুলো আসবে যে তাইলে এই রুটে এত স্টুডেন্ট যায়, ওকে, তাইলে তোমার মনে একটা সিম্প্যাথি ফিল হচ্ছে না যে তাইলে আমার এই রুটগুলো আরো ইমপ্রুভ করতে হবে, বা যদি দেখা যাইতো যে বাসে 70% যাচ্ছে কেউ হাঁটতে চাচ্ছে না, তাইলে আমাদের জিনিসটা এরকম হয়তো বাসার কাছেই কলেজ বাট হেঁটে যাচ্ছে না, হাঁটা তো স্বাস্থ্যের জন্য ভালো, তাইলে তুমি হাঁটাকে উৎসাহিত করতা। এই জিনিসগুলো মাথায় তোমার যেটা আসবে সেটা একটু গুছাই লিখে দিবা, বাট এটা ম্যান্ডেটরি না, এটা যে একবার ছোট হইলে মার্ক কম দিবে তা না, তোমার আর কিছু লেখার নাই, তুমি কি করবা, বাট একটু নিজের জায়গা থেকে জিনিসগুলো ইন্টারপ্রিটেশন করো বাস। বিকজ এইগুলার জন্মই হইছে যে আসলে আমাদের সোশ্যাল অবস্থা কিরকম এবং
জায়গাটাতে উন্নতি হচ্ছে নাকি অবনতি হচ্ছে, কিভাবে উন্নতি করা যায় তার জন্য। ঠিক আছে, তো এই ইনফরমেশন গুলো তুমি যদি একটু দাও তাহলে দেখা যাবে জিনিসগুলো প্র্যাকটিক্যাল হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখনো কয়েকজন আছো। ওকে, এটা গেল হচ্ছে আমাদের তাহলে পাই চার্টের ক্ষেত্রে এবং গ্রাফ চার্টের ক্ষেত্রে। এরপর আসো পরবর্তীতে যেটা আসছে সেটা হচ্ছে স্টোরি রাইটিং। স্টোরি রাইটিংটা আসলে মনে হয় সব থেকে ইজি পাশে, একটা ক্রিয়েটিভ এবং আরেকটা হচ্ছে ট্র্যাডিশনাল। ট্র্যাডিশনাল মানে তুমি যেগুলো জেনে আসছো, ওই যে কিং লিয়ারের আছে, দেন হচ্ছে আরো যে খুবই ট্র্যাডিশনাল ডাব এন্ড অ্যান্ট, এই যে গল্পগুলো এগুলো তুমি পড়ে আসছো, সো একটু দেখে যাবা এবং সুন্দর করে গুছাই লিখে আসবে। এখানে কোনো ফরম্যাট নাই, কিচ্ছু নাই, একটা পেজ থেকে শুরু করবা। ওয়ার্ড লিমিট সাধারণত 150 থেকে 200-র মধ্যে হয়ে থাকে, চেষ্টা করবা 2 পেজে মোটামুটি এটি ফেলার। যদি দেখা যায় যে আরেকটু বড় হয়ে যাচ্ছে, 2.5 পেজ, সর্বোচ্চ 2.5 পেজের বেশি যাবা না। ঠিক আছে, 2 থেকে 2.5 এর মধ্যে কভার করার চেষ্টা করবো। 2 পেজ এভারেজ আমার মনে হয় বেস্ট। ওকে, আর কিছু স্টোরি আসে হচ্ছে ক্রিয়েটিভ টাইপ, যেগুলো আসলে আমরা ভয় পরিচিত না। যেমন একটা স্টোরি আমাদের আগের বার আসছিল যে একটা মেয়ে অটো রিক্সাতে উঠলো, উঠে দেখলো সেখানে একটা পার্স পড়ে আসে, তারপর পার্সটা নিয়ে এসে বাসায় চলে আসলো, এই পর্যন্ত আছে। এখন এই গল্প তুমি কখনো শোনো নাই, যে কোনো দিকে যাইতে পারে। তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে ক্রিয়েটিভ স্টোরি রাইটিং এর ক্ষেত্রে একটা থিমের উপর জিনিসটা প্রেজেন্ট করা। থিমের উপর প্রেজেন্ট করা মানে তোমাকে যদি পার্সের কথা তুমি উল্লেখ করো, ঘটনাটা এভাবে নিয়ে যাইতে পারো যে এই থিমটা ওয়ানেস্টি ইজ দ্য বেস্ট পলিসিতে যায়, অর্থাৎ সে পরবর্তীতে পুলিশ স্টেশনে খোঁজ নিল বা মানিব্যাগ থেকে যদি কোনো ইনফরমেশন থাকে সেখান থেকে মালিককে কল দিয়ে তাকে ম্যানেজ করে তারপর ব্যাগটা তাকে ফেরত দিল, এবং দেখা গেল যে পুরস্কার স্বরূপ সেই যে মানিব্যাগের মালিক ছিল সে পুরস্কার স্বরূপ তাকে কিছু দিল, বা হচ্ছে দেখা যাচ্ছে যে অন্য কোনো কিছু হইতে পারে যে পুরস্কৃত করলো কোনোভাবে। তো জিনিসটা একটা থিমের উপর তোমাকে প্রেজেন্ট করতে হবে। যেমন এখানে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি হইতে পারে, বা তুমি হচ্ছে জিনিসটাকে নেগেটিভ দিকেও নিয়ে যেতে পারতা, বাট অলওয়েজ চেষ্টা করবে এটাকে পজিটিভ দিকে নিয়ে যাওয়ার এবং একটা থিমের উপর প্রেজেন্ট করার। ঠিক আছে, এবং সাধারণত এরকম থিমই থাকে, ইন্ডাস্ট্রি ইজ দ্য বেস্ট পলিসি এরকম হইতে পারে, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস এরকম থিমেও প্রেজেন্ট করা যাইতে পারে কিছু ক্ষেত্রে। যেমন তোমাকে বলে দিল যে একটা ছেলে সে এই অমুক ক্লাসে পড়ে এবং দেখা যাচ্ছে যে সে পড়াশোনার পাশাপাশি এই কাজ করতেছে, তারপর প্রচন্ড কষ্ট করতেছে, ফ্যামিলি টানতেছে, এরকম একটা সিনারিও থাকতে পারে। সেখানে তুমি ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস এই থিমের উপর প্রেজেন্ট করতে পারো। ঠিক আছে, তোমাকে একটা থিম প্রেজেন্ট করতে হবে। এবং স্টোরি রাইটিং এর ক্ষেত্রে আমাদের সবসময় কিন্তু একটা মেসেজ থাকে স্টোরির মধ্যে। মেসেজটা অর্থাৎ ওই যে থিমটা ওইটা লাস্টে লিখতে হবে। তুমি স্টোরি যেটা দিয়ে ইচ্ছা, যেটা দেওয়া আছে সেটা দিয়ে শুরু করো, বাট এন্ডিং এর ক্ষেত্রে অবশ্যই তোমাকে থিমটা লিখতে হবে। বা অনেকে মোরাল অফ দ্য স্টোরি লিখে, তুমি চাইলে মোরাল অফ দ্য স্টোরি লিখতে পারো, বাট ওইটা আসলে অনেক ওল্ড নিয়ম হয়ে গেছে আমাদের, আর ওইটা মানে সব টিচাররা পছন্দ করে না। তো তুমি জাস্ট লাস্টে একটা আলাদা একটু গ্যাপ দিয়ে ওই যে তোমার মূল যে লাইনটা তুমি যেটা শিখলা স্টোরি থেকে সেইটা লাস্টে লিখে ফেলবা। ঠিক আছে, যেমন ওই যে অ্যান্টন ডাবের ক্ষেত্রে যদি হয়, সেই ক্ষেত্রে তুমি কি লিখতে পারো বলো তো দেখি। তোমাদের কয়জন আছো তোমরা ক্লাসে? খুবই কম, যাই হোক। আহ, এখানে আমি দিস প্যাসেজ ইজ বেসড অন নিশাত আপু। এই ক্ষেত্রে আসলে টপিক যেটা থাকে দেখবা যে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, তো সেই ক্ষেত্রে টপিকের নামটা ওভাবে লিখে নেওয়ার স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট আছে। তুমি সুন্দর করে ছোট করে দিস টপিক ইজ বেসড অন এত, বা এই জিনিস বা এই টপিক, এটা তুমি যদি লিখো খুব বেশি জায়গা নিবে না, বরং এটা তোমার ভালো একটা ইমপ্রেশন তৈরি করবে। অনেকে আছে, তুমি বিশ্বাস করবা না, অনেকে আছে স্টোরির মধ্যে বা প্যাসেজের মধ্যে যে লাইনগুলো দেয়া আছে ও বেছে বেছে ওখান থেকেই 2-3টা লাইন লিখে দেয়, একদম ডিরেক্ট। 5টা লাইন আছে মনে করো সামারির মধ্যে, প্যাসেজের মধ্যে, ওখান থেকে 2টা বা 3টা লাইন তুলে দিছে এখানে, এমনও হয়। তো সেখানে টিচারের ইমপ্রেশন কি হবে? তুমি যখন স্টোরিটা এভাবে শুরু করবা, সামারিটা এভাবে শুরু করবা, তখন ইমপ্রেশন কেমন হবে এটা নিশ্চয়ই বুঝতে পারছো। ওকে, আচ্ছা, এটা তাইলে গেল স্টোরির ক্ষেত্রে, আমরা মোরালটা লাস্টে লিখে দেবো। ঠিক আছে, আচ্ছা, এরপর আসো যে আমরা লেটার। তোমাদের এখানে সাধারণত ইনফর্মাল লেটার আসে, অর্থাৎ বন্ধু বান্ধব, বাবা মা, এরকম আমরা যেটা সাধারণত চিঠি বলতে বুঝি, চিঠির মতো লেটার আসে। তো এই ক্ষেত্রেও একটু ফরম্যাটটা জানতে হবে। লেটার তো সবাই পারো, আর এখন এমন একটা যুগে, একটা টাইম হয়েছিল যে ইংলিশ পারতো না স্টুডেন্টরা, এখন ইংলিশ পারো না কি, ইংলিশেই তো আমাদের জীবন চলতেছে, ইংলিশ সবাই পারো। তো সেই ক্ষেত্রে আমরা একটু ফরম্যাটটা যদি দেখি তাহলে তুমি পারবা। তো এখন বর্তমান স্ট্যান্ডার্ড বা মডার্ন যে ফরম্যাট সেই অনুযায়ী লেটার লেখার নিয়ম হচ্ছে, মনে করো এই তোমার পেজ,
নিয়ম হচ্ছে পেজের লেফট সাইড দিয়ে সবকিছু লিখতে হবে। এখানেই তোমার ডেট শুরু হবে, এখানেই তুমি সম্বোধন করবা, এখান থেকেই তোমার মূল বডি শুরু হবে, এখানেই কনক্লুশন হবে, এখান থেকে স্ট্যাম্প শুরু হবে, সবকিছু বাম সাইডে থাকবে। একটা টাইম ছিল আমরা ডেট এবং অ্যাড্রেসটা উপরে ডানে লিখতাম, এখন কিন্তু ওই নিয়ম নাই, তো সবকিছু বামে থাকবে। তো সেই ক্ষেত্রে তুমি নিশ্চয়ই জানো আমাদের স্টার্টিংটা কিভাবে হয়। শুরুতেই আমরা এখানে ডেট লিখবা, ডেটের পর তোমার অ্যাড্রেসটা লিখবা, এবং তুমি যে চিঠি লিখতেছে তার অ্যাড্রেসের ডিটেলস কিন্তু লাগে না, তুমি চিঠি পাঠাচ্ছ, তুমি সেই ক্যারিয়ার পর্যন্ত পাঠায় দাও, তো এই ক্ষেত্রে তোমার অ্যাড্রেসের ডিটেলস লাগে না। বাট যার কাছে পৌঁছা দিবা, তুমি যাকে চিঠি লিখছো তার ডিটেলস লাগবে, নাহলে তার বাসা পর্যন্ত পৌঁছাবে না। তুমি মনে করো লিখতেছো মনে করো রিমির কাছে লিখছো, এখন রিমির অ্যাড্রেসে শুধু ঢাকা লিখে রাখছো, ঢাকার এত মানুষের মধ্যে কত রিমি আছে, কিভাবে খুঁজে পাবে তাকে? তো যার কাছে পাঠাচ্ছ তার একেবারে মানে তার কাছে যে পৌঁছাইতে পারে প্রপার একটা অ্যাড্রেস লাগবে। তোমার ক্ষেত্রে জাস্ট তুমি ঢাকা বা ঢাকার যে স্পেসিফিক এরিয়া থাকো, যেখানে থাকো ওইটুক লিখে দিলেই হবে। ওকে, তাইলে আমাদের প্রথমে ডেট আসবে, তারপরে তোমার অ্যাড্রেসটা আসবে ইন শর্ট। ওকে, এরপর যার কাছে লিখতেছো ডিয়ার রিমি, তাহলে সম্বোধন করলা, প্রথমে এইটুক গেল, এরপর আমাদের লেটার শুরু হইলো ডিয়ার রিমি, রিমিকে সম্বোধন করলা। এরপরে মূল যে বডি তার হচ্ছে 3টা পার্ট থাকে। প্রথমে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনে আমরা যেটা লিখি যে আই হোপ ইউ আর ওয়েল, আই এম অলসো ফাইন, এভাবে করে একটা টপিক শুরু করতে পারি। যদি এমন হয় যে তুমি একটা চিঠি গতদিন পাইছো, রিমি তোমার কাছে একটা টপিক সম্পর্কে জানতে চাইছে, তখন আমরা লিখি না আই রিসিভড ইউর লেটার স্টার, ইন ইউর লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট সামথিং। তো সেটা লিখে তারপর তুমি বডিতে যাবা, মূল যে ডেসক্রিপটিভ পার্ট সেখানে যাবা। আদারওয়াইজ তুমি এখানে তাকে সে ভালো আছে কিনা সেটা জিজ্ঞাসা করতে পারো, বা সে তাকে ভালো থাকার উইশ করতে পারো, তুমিও ভালো আছো এটা জানাইতে পারো, সবকিছু ভালো চলতেছে। এটা আমরা সাধারণত দেখা হইলে যেটা হাই হ্যালো বলি, হাই হ্যালোটা লিখলা ইন্ট্রোতে। ওকে, ইন্ট্রো শেষ। এখন মূল যে বডি, বডিতে যাবা, যে টপিকটা নিয়ে তোমার লেটার লিখতেছো তুমি সেইটা বডির মধ্যে লিখবা। ওকে, তাইলে মূল যে টপিকের লেটার হচ্ছে লিখতেছো সেটা বডির মধ্যে লিখবা। ওকে, টপিকটা সুন্দর করে গুছিয়ে তুমি যখন ক্লোজ করছো তখন যাবে যে এখন আমাদের কথাবার্তা বলা শেষ, দেখা হয়েছিল হাই হ্যালো করে গল্প টল্প করছি, এখন টাটা বাই বাই বলতে হবে। তো টাটা বাই বাই বলার সময় মনে করো যে আমরা কথা বলার শেষে সাধারণত কি করি, যে আজকে তাইলে থাক বন্ধু, আমাদের আবার একদিন দেখা হবে, তোর আঙ্কেল আন্টিকে সালাম দিস, এরকম আমরা কথা দিয়ে শেষ করি সাধারণত শেষে, এবং বাসায় বেড়াতে আসিস, এমন কথা বলি না? তো এখানেও এন্ডিংটা তো ওভাবেই হয়, নো মোর টুডে, কনভে মাই রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস এন্ড লাভ টু অল, এভাবে বলতে পারি। বা প্লিজ পে ভিজিট টু মাই হাউস, এরকম বলতে পারি, আমি বাসায় বেড়াতে আস, বা চল আমরা একদিন দেখা করি, এরকম কথা দিয়ে তুমি এখানে কনক্লুশনটা টানবা। এবং এরপর এই যে ডিয়ার রিমি দিয়ে শুরু হয়েছিল, তাহলে যে লিখতেছে সেটা শেষ করে দাও। যদি তুমি বাবার কাছে লিখো তাইলে ইয়োর সান লিখবা বা ইয়োর ডটার লিখবা, বা যদি ফ্রেন্ডের কাছে লিখো ইয়োর লাভিং ফ্রেন্ড লিখবা। এভাবে করে যে লিখতেছে, যে অ্যাজেক্টিভ দেওয়া যায় সেই অ্যাজেক্টিভ দিয়ে নামটা লিখে দেবা, বাস শেষ। এরপর জাস্ট একটা স্ট্যাম্প এঁকে দেবা। স্ট্যাম্পটার ক্ষেত্রে জাস্ট ওই একটা জিনিস খেয়াল করলেই হবে, এটা তোমরা জানো, আমি আর কি বলবো। স্ট্যাম্পের ক্ষেত্রে স্ট্যাম্প এখানে লিখতে হয় না সুন্দর করে স্ট্যাম্প, খেয়াল করবা এটা যাতে মার্জিনে লা লাগে। স্ট্যাম্প কিন্তু একটা স্টিকার আলাদা, সো এটা আলাদা করে 4টা মার্জিন যাতে থাকে এভাবে করে আঁকানোর চেষ্টা করবা। অনেকে আছে যে এভাবে করে আঁকায় এভাবে 2টা দাগ দিয়ে আঁকায়, এভাবে করবা না, এভাবে করে দিবা। ঠিক আছে, এই পাশে থাকবে ফ্রম, তোমার নাম দিবা বা যে লিখতেছে তার নাম এবং অ্যাড্রেস, আর এই পাশে হচ্ছে টু, কার কাছে যাবে। তো অবশ্যই যার কাছে যাবে তার অ্যাড্রেসটা এখানে ডিটেলসে লিখবা, যাতে হাউস নাম্বার থাকে, গ্রাম, পোস্ট অফিস, সবকিছু স্পেসিফিক করে থাকে। গ্রামে লিখলে তুমি গ্রাম, পোস্ট অফিস, থানা সবগুলো থাকবে। আর যদি শহরে লিখো তাহলে হাউস নাম্বার প্লাস আদার্স যে ইনফরমেশন অ্যাকচুয়ালি লাগে, একটা ইনফরমেশন একটা অ্যাড্রেস তুমি দেখে নিবা, দেন এখানে সুন্দর করে শেষ করে দিবা। এবং চেষ্টা করবা লেটারটা সাধারণত 2 পেজের মধ্যেই কভার করে ফেলতে, 2 এর বেশি যাবা না, শুরু করে সুন্দর করে এই পাশে শেষ করে ফেলবা। ঠিক আছে, 2 পেজের বেশি যাবা না। ওকে, তাইলে এখানেই গেল লেটারের খেল খাতাম। এখন দেখো এখানে সাজেশনের মধ্যে আমরা সবই দেওয়া আছে, আমি এটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ছবি আকারেই দিয়ে দিব, সমস্যা নাই। তোমাদের গ্রুপে দিয়ে বা হচ্ছে মেডিলজির পেজে দিয়ে আমি তোমাদেরকে নক দিয়ে মেনশন দিয়ে দিচ্ছি। ওকে, দেখো এখানে লেটারের সাজেশনও দেওয়া আছে। ঠিক আছে, তো সবগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তো এখানে ওই একটাই কথা কিন্তু, যে সাবজেক্ট যাই হোক, যেটা যাই হোক না কেন, সব জায়গাতে ফরম্যাট একটা খুবই ভাইটাল একটা জিনিস। যেমন তুমি লেটারের ক্ষেত্রে যত সুন্দর করে, যত আবেগ দিয়ে, মনে করো তোমার বড় ভাইয়ের বিয়েতে তোমার এক ফ্রেন্ডকে ইনভাইট করতে বলা হয়েছে, তো এইখানটাতে ইনভাইটেশনে তুমি খুব আবেগ দিয়ে সেই সুন্দর একটা বডি লিখছো, বাট কোনো ফরম্যাট নাই, কিচ্ছু নাই, এমন একটা স্ট্যাম্পও নাই যে চিঠিটা পৌঁছাবে, তাইলে তোমার সেই চিঠির কোনো দাম হইলো, সেই লেটারের কোনো দাম থাকলো না। তো এখানে আসলে ফরম্যাটটাই কিন্তু মোর ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা,
এখন কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। মোটামুটি আমাদের কিভাবে লিখবো, কিভাবে কি করব, টাইম ম্যানেজমেন্টটা তো বললামই। তুমি আজকে রাত্রে বেশিক্ষণ জাগবা না, 6-7 ঘন্টা যাতে ঘুম হয় এরকম একটা টাইমে ঘুমায় সকালবেলা 6-7টার দিকে উঠে যাবা। উঠে যে সকাল থেকে পড়া শুরু করবা, প্রত্যেকটা টপিকের জন্য আগে 1 ঘন্টা করে বরাদ্দ করবা, এবং টেস্ট পেপার বেসড পড়াশোনা হবে। কিন্তু এখন কোন বোর্ডে কোনগুলো আসছে, কোনগুলো রিপিট হয়েছে সেগুলো পড়বা। এখন যদি পুরো বই ধরে আগামাথা সব পড়তে চাও, আলটিমেটলি শেষ করতে পারবা না। তাইলে 1 ঘন্টা করে প্রত্যেকটা টপিকের জন্য বরাদ্দ করে সুন্দর করে শেষ করার চেষ্টা করবে। এর মধ্যে একটা টপিকে তুমি যদি 4-5 ঘন্টা দিয়ে দাও, তাহলে একটা টপিক তুমি দেখতেই পারছো না, এমন যাতে না হয়। ইম্পর্টেন্ট জিনিসগুলো আগে দেখো 1 ঘন্টা করে করে, এরপর যদি টাইম থাকে তাহলে এর বাইরের কিছু তুমি দেখতে পারো। এবং এক্ষেত্রে কোন পর্যন্ত পড়ছো মার্ক করে রাখবা, যাতে পরে আসলে যেগুলো পড়ো নাই তারপর থেকে শুরু করতে পারো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন আসো আমাদের নেক্সট হচ্ছে, তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা করতে পারো। নেক্সট হচ্ছে তোমাদের সেকেন্ড, ফার্স্ট পেপার পরীক্ষা হচ্ছে পরশুদিন, সেকেন্ড পেপার পরীক্ষা হচ্ছে 3 তারিখে। তো আমরা কিন্তু আবার তোমাদের পরীক্ষা যেহেতু পরশুদিন 1 তারিখে, তাহলে আমাদের 1 তারিখে রাত্রে আবার সেকেন্ড পেপার ক্লাস থাকবে। এবং সেকেন্ড পেপার তুমি জানো যে আমি আসলে সেকেন্ড পেপারে যে গ্রামার আছে, গ্রামার ট্রামারই তো তোমাদের পড়াই। ফার্স্ট পেপারে অত বেশি দক্ষতা নাই, বা এখানে আসলে সাজেশনটাই মেইন, এখানে খুব বেশি বোঝানোর জায়গা নাই। সেকেন্ড পেপারের ক্ষেত্রে 2টা ক্লাস হবে, একটা হচ্ছে কিভাবে লিখবো এটা আমি গুছাই বলবো, প্লাস একটু সবকিছু হাইলাইট করে কোন টপিক কোথা থেকে কি লাগবে বলে দিব। আরেকটাই হচ্ছে একটু টাইম নিয়ে, হয়তো 2 থেকে 3 ঘন্টা টাইম নিয়ে তোমাদের গ্রামার যত টপিক আছে সুন্দর করে আমি একবার থরলি রিভাইজ করে দিব। ঠিক আছে? ওকে, এখানে একটা জিনিস খেয়াল করবা যে সেকেন্ড পেপারের ক্ষেত্রে গ্রামারের কিছু জিনিস একদম রিপিট হইতে থাকে, সব সময় রিপিট হইতে থাকে। ফিল ইন দ্য গ্যাপ, দেখবা কিছু রুল সব সময় আই ফিল লাইক, তারপর হচ্ছে ফিল লাইক, অ্যাজ ওয়েন, অ্যাজ বিকজ, অ্যাজ অলদো, দো, এই টাইপের জিনিস বারবার বারবার রিপিট হতে থাকে। তো এই জিনিসগুলো আমরা একটু 2-3 ঘন্টা টাইম নিয়ে সুন্দর করে রিভাইজ করে দিব। এবং এতে দেখা যাচ্ছে যারা আমার মতো ফাঁকিবাজ তাদের জন্য হইলেও তুমি যদি একটু ক্লাসটা দেখো, তাহলে আশা করা যায় ভালো একটা মার্ক আনতে পারবা। ঠিক আছে? তবে লাস্ট মোমেন্টে অনেকে বলে বলে দেখবা যে তুমি সারা বছর যেটা পড়ছো সেটাই লাস্ট মোমেন্টে পড়া না পড়া এটা কিছু যায় আসে না। কিন্তু যারা একেবারে সারা বছর কিছু পড়ো নাই, তারা যদি একবার কিছু না পড়েই চলে যাও, তাইলে কোনো লাভ হইলো? তো এতদিন হতাশায় গেছে, যা গেছে গেছে, পরীক্ষার আগের দিন আগের রাত্রে হইলেও একটু ভালো করে পড়ো। গত 1 মাস হয়তো ভালো করে রিভাইজ করতে পারো নাই, বাট এই যে 10-12 ঘন্টা আছে এটাও কিন্তু এনাফ ভালো একটা রেজাল্টের জন্য। কারণ এখানে তুমি দেখতেছো খুব বেশি পড়ার জিনিস তো নাই। আর বারবার বলতেছি যে এখানে আসলে ভেতরে কি লিখতেছো তার থেকে ফরম্যাটটা বেশি ইম্পর্টেন্ট। সো অন্তত 2-3 ঘন্টা যদি সময় লাগে, তা হইলেও প্রত্যেকটা কোশ্চেন কিভাবে কোন ফরম্যাটে লিখবো সেইটা আগে নিজের মতো করে ব্রেইনে সেট করে আগে একটা খসড়া খাতা বানাই ফেলো। 10-12 পেজ নাও, নিয়ে তুমি প্র্যাকটিস করো কোনটা কিভাবে লিখবো, লেটারটা কোথা থেকে শুরু করবো, কেমনে কিভাবে যাবে কোনটা, এগুলো আগে ঠিক করে ফেলো। ঠিক আছে? আচ্ছা, প্রথমে যে অ্যাড্রেসটা বলছিলাম, একদম প্রথমে যেটা লিখবো আমরা, যে ডেট, প্রথমে ডেট লিখবো, তারপরে অ্যাড্রেস লিখবো। এটা হচ্ছে তোমার অ্যাড্রেস, অর্থাৎ যে লিখতেছে তার অ্যাড্রেস, ডেট, এবং যেটা থেকে লিখতেছে তার একটা ছোট্ট অ্যাড্রেস তুমি লিখে দেবে একদম শর্টে। ঠিক আছে? এটা নিজের অ্যাড্রেস। আর যে পাবে তার অ্যাড্রেস একবারই থাকে ফর্মের মধ্যে, বা ওই যে তোমার চিঠির খামের মধ্যে থাকে। ঠিক আছে? 26 ব্যাচের ক্লাস কয়টায় হবে? 26 ব্যাচের ক্লাস সন্ধ্যার দিকেই হবে। তোমাদের যে ফ্রি ক্লাসগুলো এটা সন্ধ্যায় হবে। আচ্ছা, আর কি কিছু বলবো? আচ্ছা, আর হচ্ছে যারা একটু ফাঁকিবাজ আছো সামারির ক্ষেত্রে, প্লিজ একেবারে হুবহু সেন্টেন্স তুলে দিও না, টিচারের দৃষ্টিকটু লাগবে। প্লাস দেখবা যে প্যাসেজের ক্ষেত্রে লাইনগুলো বড় বড় থাকে, এত বড় সেন্টেন্সও লিখতে হয় না সামারির ক্ষেত্রে, ছোট ছোট করে লিখতে হয় সেন্টেন্স গুলা, বা ছোট ছোট ফ্রেজ দিয়ে লিখতে হয়। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি যেটা বললাম, প্রথমেই কোন টপিকের উপর ওই ফ্রেজটা বা ওই প্যাসেজটা সেটা লিখবা। তারপর যে সুন্দর করে বডি থেকে ছোট ছোট ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো গুছায় ফ্রেজ আকারে ছোট ছোট করে লিখে ফেলবা। এবং শেষে একটা কনক্লুশন তুমি বলতে পারো যে কি বিষয়ের বলছে এবং তোমার ডিসিশনটা কি, তোমার কি মনে হচ্ছে ওটা পড়ে, এটা তুমি জানাইতে পারো। আচ্ছা, টেক্সট বুক রিডিং দিবা কিনা? আমি দেখো এখানে 15টা প্যাসেজ দেওয়া হয়েছে, একদম প্রথমে যদি খেয়াল করো আমরা 15টা প্যাসেজ দিয়েছি, এবং সেক্ষেত্রে বলেছি প্যাসেজের ক্ষেত্রে এমসিকিউ যেটা আসে, অনেক প্রশ্নে বলবে এমসিকিউতে এই ওয়ার্ডটার মিনিং কি। তো সেজন্য হইলেও প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানতে হবে প্যাসেজের, এবং সেজন্য ওটা অবশ্যই একবার রিডিং দিতে হবে। এটা ইনশিওর করো প্যাসেজের প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং, প্রত্যেকটা সেন্টেন্সের মিনিং তুমি জানো এবং বুঝো। ঠিক আছে? এটা এনশিওর করো। তো সেজন্য তুমি চাইলে
আসলে আমার মনে হয় টেক্সট বুক থেকে পড়াই বেটার, এবং তোমার টেক্সট বুকটা তো গুছানো আছে, যেগুলো জানো না তার নিচে আন্ডারলাইন করে নিশ্চয়ই মিনিং লেখা আছে, তাহলে তুমি টেক্সট বুকটা সুন্দর করে গুছিয়ে ফেলো। টার্গেট কি থাকবে? প্রত্যেকটা সেন্টেন্সের মিনিং জানি, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানি, এবং এটা বুঝি আসলে সেন্টেন্সটা কি বুঝাচ্ছে, নাহলে কিন্তু আনসার টু দ্য কোশ্চেন 1 এর বিতে যেটা আসে সেটা কিন্তু উত্তর করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আর কিছু বলবো? আর কোনো প্রশ্ন আছে তোমাদের? আর কোনো প্রশ্ন থাকলে বলো, নাইলে আমরা শেষ করে দিব। এবং এ সময় দেখো, যখন আমাদের একটু প্রেসার থাকে এক্সামের আগের দিন, আমরা কি করি? আমাদের পড়তে ভালো লাগে না, তো আমরা কি করি? ইউটিউবের মধ্যে বিভিন্ন রকম স্টাডি ব্লগ, বিভিন্ন রকম কে কি সাজেশন দিচ্ছে, এই সেই হাবিজাবি নিয়ে পড়ে থাকি। দেখা যাচ্ছে রাতের পর রাত পার হয়ে যাচ্ছে, পড়া কিন্তু হচ্ছে না, ওই জিনিসই দেখতেছি। এটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট বলো? তো তোমার যদি মোটিভেশনের দরকার হয়, তাইলে এত লং টাইম মোটিভেশনে তুমি যদি পড়তেই না পারো, সে মোটিভেশনের লাভ কি আমার জীবনে বলো? তুমি চেষ্টা করবা, ওকে তোমার সাজেশন দেখার দরকার আছে একটু দেখলা, মোটিভেশনের দরকার আছে ওকে 5-10 মিনিটই ঠিক আছে, তার বেশি দেখো না। আমার নিজেরও হয় পরীক্ষার আগে এত এত বেশি ডিপ্রেস লাগে, এত ডিমোটিভেটেড লাগে, আমি ইউটিউব ঘাঁটতে থাকি যে কিভাবে একটু মোটিভেটেড হয়ে পড়া যায়। আলটিমেটলি এতে যে টাইমটা কিল হয় তার তো কোনো ফিডব্যাক নাই। তাহলে কি হবে? একটু এই টাইমটা, স্ক্রিন টাইমটা কমাও পরীক্ষার টাইমটাতে, ঠিক আছে? এবং বিশেষ করে রাত জাগবা না এক্সামের সময়, কখনোই রাত জাগবা না। সব সময় চেষ্টা করবা এক্সামের আগে যাতে মিনিমাম 6-7 ঘন্টার একটা ঘুম দিয়ে পরীক্ষা দিতে যাইতে পারো, নাহলে ব্রেন কাজই করবে না পরীক্ষার হলে। ঠিক আছে? ঠিক আছে, তাইলে আজকে আমাদের এই পর্যন্ত থাক। তোমাদের যদি কোনো কিছু দরকার হয় তোমরা একটু পিছনে যেয়ে দেখে নিতে পারো। আমি তোমাদের এই যে পিডিএফ এর প্রত্যেকটা ছবি গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি, আমার নাম ধরে সার্চ দিলেই তুমি 5 মিনিটের মধ্যে পেয়ে যাবা। এগুলো একটু দেখিও কোনগুলো ইম্পর্টেন্ট, আমি এখানে গুছিয়ে দিয়েছি, কোনটা কিভাবে লিখতে হবে বলেছি। এবং সর্বোপরি যেটা ইম্পর্টেন্ট, নিজের কনফিডেন্সটা গ্রো করো। ঠিক আছে? ইংরেজি আহামরি কঠিন কিছুই না, তুমি টাচ করে লিখে আসতে পারলে মার্ক। ম্যাথের ক্ষেত্রে যেরকম হয়, তুমি না মিলাইতে পারলে মার্ক নেই, বাট এখানে তুমি প্রত্যেকটা জিনিস কিচ্ছু পারছো না, একদম বডি বা স্ট্রাকচার যেটা সেটা ফর্ম করে লিখে আসবা। লিটারের ক্ষেত্রে ভেতরে হয়তো তুমি টপিকে বুঝতেছো না কি বিষয়ে লিখতে বলছে, বাট তুমি বডিটা সুন্দর করে আগে সাজাবা, 2-1 লাইন তো লিখবা অন্তত, দেখবা মার্ক চলে আসছে। ঠিক আছে?